নমস্কার বন্ধুরা। গতবারের মতো এবারেও আমরা 4 বন্ধুর ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের পথে। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা 12, যার মধ্যে 8 জন বড় আর 4 জন একেবারে ছোট। অফিসে 2 দিন ছুটি ম্যানেজ করা সবার জন্য খুব একটা সহজ ছিল না, কিন্তু ট্রিপের এই আনন্দের টানে সবাই সেটা কোনোভাবে ম্যানেজ করে নিয়েছিল। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে ঠিক সন্ধ্যে 8:30টায়। আমরা প্রায় সবাই তার ঠিক 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়েছিল। কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাওয়ার জন্য একেবারেই ভালো গাড়ি নয়, প্রচণ্ড ঝাঁকুনি হয়। যারা নর্থ বেঙ্গলের প্ল্যান করছেন, বিশেষত ডুয়ার্সের দিকে নিউমাল জংশনে যাদের গন্তব্য হতে চলেছে, তো তারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন। যদিও কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টাইমিং বেশ ভালো, তাই এই গাড়িটাকেই সিলেক্ট করতে হয়, কিন্তু এই ট্রেনের যে ঝাঁকুনি নিয়মিত, এটা কিন্তু ভীষণ বিরক্তিকর। আমার মেয়ে প্রচণ্ড আনন্দ পেয়েছে। গতবার যখন যাওয়া হয়েছিল তখন ওর বয়স ছিল মাত্র 10 মাস, আর এখন ঠিক 1 বছর 10 মাস। তো ও বাকি 2 জনের কোম্পানি পেয়ে দারুণ এক্সাইটেড। আর একজন আজকে বিকেলবেলা লোলেগাঁওতে আমাদের সাথে যোগদান করবে। ও, আমাদের প্ল্যানটা তো বলাই হয়নি। আমরা যাচ্ছি লোলেগাঁওতে 2 দিন থাকবো, আর লাটাগুড়িতে জঙ্গলের ভেতর নেওড়া জঙ্গল ক্যাম্প আছে, সেখানে 1 দিন থাকবো। তিস্তা এটা ওই যে করোনেশন ব্রিজ। দেখতে পাচ্ছ করোনেশন ব্রিজ? করোনেশন ব্রিজ। শিলিগুড়ি পার করার পর কাঞ্চনকন্যা এক্সপ্রেস আবার পেছন দিকে যেতে শুরু করে। এই রাস্তাটা অপূর্ব সুন্দর, দুদিকে জঙ্গল, আর এই যে তিস্তা নদীর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। এখানে জঙ্গলে আমরা ময়ূর দেখেছিলাম, ভাগ্য ভালো থাকলে হাতিরও দেখা মিলতে পারে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস 15 মিনিট লেট করে ঠিক 9:30টার সময় আমাদের নিউমাল জংশনে নামিয়েছে। আমাদের গাড়ি বলাই আছে, এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব লোলেগাঁওতে। এবারের ট্রিপে আমাদের ড্রাইভার ছিলেন সোনাম তামাংজি। লোলেগাঁও এফডিসির যিনি কেয়ারটেকার, ওনার নাম মানি তামাং। এই মানি তামাংয়ের ভাই হলেন সোনাম তামাং। ওনার গাড়িতেই আমরা নিউমাল থেকে লোলেগাঁও অবধি গিয়েছিলাম। ভাড়া নিয়েছিল 3000 টাকা। আবার লোলেগাঁও থেকে একদিন লাভা সাইট সিইং করা হয়েছিল ওনার গাড়িতেই। আবার লোলেগাঁও থেকে লাটাগুড়ি এফডিসি অবধি উনি পৌঁছে দিয়েছিলেন। তো এই 3 দিন ওনার গাড়ি আমাদের সাথে ছিল। 3 দিনের টোটাল গাড়ি ভাড়া পড়েছিল 9000 টাকা। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। আমাদের গাড়ি এবারে ছাড়তে চলেছে নিউমাল জংশন থেকে। আমরা সবাই বসে গেছি, আর আমাদের ব্যাগপত্র ওপরে বাঁধা হয়ে গেছে। আমার মেয়ে জানলার ধারে বসেছে, যদিও জানলার কাঁচটা বন্ধ রেখেছি। নিউমাল জংশন থেকে লোলেগাঁও যাওয়ার পথে ওদলাবাড়ি নামে একটা জায়গা পড়ে। সেই ওদলাবাড়ি মার্কেটেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। শুধু তাই নয়, সেখান থেকে আমরা বড়লি মাছও কিনেছি। বড়লি মাছ খাওয়ার ইচ্ছা সবার ছিল, কিন্তু এখনও অবধি সেটা খাওয়া হয়ে ওঠেনি কারোর। তাই ওদলাবাড়ি মার্কেটে বড়লি মাছ পেয়ে 1 কিলো 200 গ্রাম মাছ কিনে নিয়েছি। এখানে বড়লি মাছ 500 টাকা করে কিলো, বেশ সুন্দর দেখতে। লোলেগাঁওয়ের কেয়ারটেকার মানি তামাংজি আমাদের বড়লি মাছ রান্না করে দেবেন বলেছেন। আমরা পৌঁছে গিয়েছি লোলেগাঁও এফডিসিতে। এখন ঘড়িতে বাজে 12:20। সকালে নিউমাল জংশন থেকে রওনা দিয়েছিলাম 10:10। তো বেশ ভালো সময়ই আমরা পৌঁছে গিয়েছি। এখন বেশ ঠান্ডা এখানে, দুপুর 12:30তেও বেশ কাঁপুনি দিচ্ছে।
এফডিসির এই প্রপার্টিটা এত সুন্দর লোলেগাঁওয়ের, যে এই প্রপার্টিটাও একটা অন্যতম কারণ এই জায়গাটাকে সিলেক্ট করার। শুনেছিলাম ওটা। খুব সুন্দর এই বাড়িটা, এবং এখানকার চারপাশটাও এত সুন্দর, একদম নির্জন নিরিবিলি, কোনো হইহুল্লোড় নেই, কোনো গাড়ির আওয়াজ নেই, আর একদম সামনেই দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সব মিলে দারুণ প্রপার্টি। মা দেখ কি সুন্দর ঘরটা। ওপরে আমরা আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দাঁড়া, নামিস না, আসছি মা, আসছি। নামিস না মা, সিঁড়িটা খাড়া আছে, নামিস না, দাঁড়া মা। এই ওকে ধরো তো একটু। এই রুমগুলো কেমন লাগলো রিয়া? এটা কিন্তু পুরোপুরি আমার চয়েস। লোলেগাঁও এফডিসির এক্সিকিউটিভ রুমগুলো আমরা বুকিং করেছি। এই ঘরগুলো খুবই সুন্দর, দারুণভাবে ডেকোরেট করা, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালোভাবে রেখেছে এখানকার কেয়ারটেকাররা। আর যথেষ্ট জায়গা আছে, বাথরুমটাও খুব সুন্দর, এবং ঘর থেকেই দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এখানে 3টে মাত্র এক্সিকিউটিভ রুম আছে। এগুলোর ভাড়া হচ্ছে 3,000 টাকা করে, আর জিএসটি নিয়ে ওই 3,360 এরকম পড়ে। আমাদের 4টে ফ্যামিলি আমরা একসাথে এসেছি, তো 3জনে এইখানে আগে বুকিং করেছিলাম। তো জয়দীপের ফ্যামিলি পরে ওরা ইনক্লুড হয়েছে, তো ওরা থাকবে সুপার ডিলাক্স রুমে। সুপার ডিলাক্স রুমগুলোও খুবই সুন্দর, ওখান থেকেও একদম সামনে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে নিচে ডান দিকে যে কটেজগুলো দেখা যাচ্ছে, এগুলোই সুপার ডিলাক্স রুম। জয়দীপ, রিমা আর তানিশি, ওদের এখানে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। এখানে এফডিসি প্রপার্টিতে 4টে দারুণ চেরি গাছ আছে, আর এটা এখন চেরি ব্লসমেরই সময়, তো খুব সুন্দর চেরি ফুল ফুটে আছে। এই রুমগুলো হলো সুপার ডিলাক্স রুম। এগুলোর ভাড়া 2,500 টাকা, জিএসটি নিয়ে 2800 সামথিং পড়ে। কি সুন্দর এফডিসির এই বাগানটা। আর এই যে দূরে দেখা যাচ্ছে, এটা একটা ডাইনিং স্পেস। হঠাৎ করে এক ঝলক দেখলে বিদেশ বিদেশ মনে হয়, এতটাই সুন্দর করে সাজানো এই জায়গাটা। আসলে আমাদের এখানে জায়গার সৌন্দর্য কিন্তু বিদেশের চেয়ে কিছু কম নয়, শুধু অপরিচ্ছন্নতা আর রক্ষণাবেক্ষণের অভাবে এই জায়গাগুলো মানে বিদেশের সাথে অনেকটা আলাদা বলে ফিল হয়। কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর, আমার তো মনে হচ্ছিল আমি বিদেশের কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে এসে গেছি। এইখানে এই যে ডাইনিং স্পেস আর তার লাগোয়া কিচেন, এটা কিন্তু এক্সিকিউটিভ রুমে যারা থাকে তাদের জন্য নয়, এটা শুধু সুপার ডিলাক্স আর ডিলাক্স রুমে যারা থাকেন তাদের জন্য এই জায়গাটা। এখন এক্সিকিউটিভ রুমেই খালি আমরা আছি, বাকি পুরো প্রপার্টিটাতে আর কোনো পর্যটক পরিবার নেই। সুপার ডিলাক্স আর ডিলাক্স দুটো ক্যাটাগরি পুরোপুরি খালি, তাই এই ডাইনিং স্পেসটা এখন কোনো কাজে লাগছে না ওনাদের। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে পুরনো গেস্ট হাউস লোলেগাঁও ডব্লিউবিএফডিসির। এটা গোর্খাল্যান্ড আন্দোলনের সময় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, নইলে এই প্রপার্টিটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানকার কেয়ারটেকার যিনি, উনি বলছিলেন আমাদের। এগুলো এখানকার ডিলাক্স ক্যাটাগরি রুম। এই রুমগুলোর ভাড়া 2,000 টাকা, এর সাথে যোগ হয় জিএসটি। এই রুমগুলো থেকেও একদম সামনে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়।
আসবে তোর দেখা দেখি, ওই দেখ আসছে, এই দাঁড়া। এখানকার ঘরগুলো খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, থাকার জন্য দারুণ জায়গা। ওরা যাবে না? ও কথা হয়েছে আমার সাথে, ও এসছে, কথা হয়েছে আমার সাথে। এই ওরা যাবে না, ওরা ঘুমাচ্ছে সবাই। লোলেগাঁও এফডিসির একেবারে পাশেই সুন্দর একটা মাঠ আছে। বিকেলবেলা সেখানে বাচ্চারা খেলতে আসে, তো সেই মাঠেই আমরা হেঁটে হেঁটে ঘুরতে গিয়েছিলাম। খুব সুন্দর পরিবেশ। হয়ে গেছে, চল চল চল, হয়ে গেছে। সন্ধেবেলা আমরা সবাই মিলে অঙ্কিতের রুমে আড্ডা দিচ্ছিলাম। জয়েরা কিছুক্ষণ আগেই ফিরেছে, তখন বাজে প্রায় 5:30। অন্ধকার নেমে গেছিল, আর এখন বাজে 6:30। আমরা চা আর গরম গরম পকোড়া অর্ডার করেছি, একটু পরেই দিয়ে যাবে ঘরে। আমাদের টিম এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য বাইরে যাচ্ছি। বেশ ঠান্ডা। এটাও একটা রুম যেখানে সিঁদুরা আছে। এই যে একদম সামনে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ। মোবাইলে এখনো জুম করিনি, এইবার একটু জুম করি। বাইরে এসে দেখ, এগুলো সব চেরি গাছ, সামনে দারুণ ফুল ফুটে রয়েছে। এখানে বেড়ার গায়ে একটা দারুণ সুন্দর ঘাস ঘাস টাইপের কিছু হয়ে আছে, এরকমটা এর আগে দেখিনি। দারুণ দেখতে। অঙ্কিত, সিধু আর জয়ের ফ্যামিলি গেছে লাভা ঘুরতে। আমরা যাইনি, আমরা এখানেই রয়ে গেছি। লোলেগাঁওটা পায়ে হেঁটে ভালো করে ঘুরবো যতটা পারা যায়, সেই উদ্দেশ্য নিয়েই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি লোলেগাঁও ঘুরতে। আগে আগে চলেছে অন্বেষা আর অনুসুয়া, আর আমি চলেছি পিছনে। এই যাদের ডিলাক্স রুমগুলো, তারা মানে এই রাস্তাটা দিয়ে যায়, এখানে এন্ট্রি করিয়ে। এই যে দেখছো না, রিসেপশন লেখা আছে। হ্যাঁ, চলো এই রাস্তাটা দিয়ে আমরা যাব। হাঁটতে হাঁটতে লোলেগাঁও থেকে আমরা পৌঁছে গিয়েছি কাফের গাঁওতে। লোলেগাঁও থেকে কাফের গাঁওয়ের দূরত্ব ওই 2-3 কিলোমিটার হবে, বা তার কিছুটা বেশি হবে। এই চলো চলো, আর নয়। লোলেগাঁওয়ের থেকে কাফের গাঁওতে থাকার অপশান অনেক বেশি। বেশ কিছু সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে, হোটেলও আছে। আর এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, স্কুলটা বেশ বড়, অনেক স্টুডেন্ট এখানে পড়ে। কাফের গাঁও থেকে লোলেগাঁও যাওয়ার একটা ছোট্ট শর্টকাট রাস্তা আছে। এই রাস্তা গাড়ি করে যাওয়া যায় না, এটা হেঁটেই উঠতে হয়। আর দুধারে সুন্দর গ্রামের বাড়ি আছে। এটা একটা ছোট্ট ট্রেক রুটও বলা যায়। পুরো রাস্তাটা 1 কিলোমিটার বা তার কমই হবে। ট্রেকিং করছে বাবা, সোনামা ট্রেকিং করছে। যাও ট্রেকিং করো ভালো করে। এই ঘৌ ঘৌ। খুব সুন্দর রাস্তাটা। আমরা 3 জনে এই রাস্তাটা ধরেই লোলেগাঁও চলো চলো যাওয়ার উদ্দেশ্যে চলেছি। আমার মেয়েও ওর লাইফের প্রথম ট্রেকিং দারুণ উপভোগ করছে।
যেতে যেতে পথে দেখলাম রাস্তার পাশে একটি মুরগি তার 4-5টা ছানাকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছিল। এখানে এরা দারুণ নিরাপদ ফিল করে, কেউ এদের বিরক্ত করে না। আমি কাছে একটু যাওয়ার চেষ্টা করতেই ওরা আস্তে আস্তে আরেকটু জঙ্গলের গভীরে ঢুকে গেল। এখন সন্ধে 5:30 বাজে, অন্ধকার নেমে গেছে। আমরা সবাই মিলে লোলেগাঁও মার্কেট থেকে মোমো আর কফি খেয়ে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। এই জায়গাটা বেশ অন্ধকার, দুদিকে জঙ্গল, জন্তু জানোয়ার এসে পড়াটাও খুব একটা অস্বাভাবিক নয়। এখন বাজে সন্ধে 7টা। আমাদের জন্য বোনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। এটা এফডিসি ক্যাম্পাসের ভিতরেই, ওই যে আর একটা ক্যান্টিন দেখিয়েছিলাম ঠিক তার পাশেই। আমরা সবাই মিলেই প্রস্তুত বোনফায়ারকে উপভোগ করব বলে। আর তার সাথে হচ্ছে বারবিকিউ। এই পুরো অ্যারেঞ্জমেন্টটার জন্য আমাদের এক্সট্রা 2400 টাকা দিতে হয়েছিল। আঙ্কেলকে বকছে। লোলেগাঁও এফডিসির কেয়ারটেকার মানি তামাংজি আমাদের পুরো ব্যবস্থাটা করে দিয়েছিলেন। উনি অতিশয় ভদ্রলোক এবং খুবই শান্ত স্বভাবের মানুষ। চন্দন বাটা সুহাগ রাতের পেশাদ সবার জন্য ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা উলুকুটি ধুলকুটি গৌরী হেন ঝি তোর কপালে তোর বলে কি আসিল ফাগুন মাসে পরার ঘাসে নতুন বিয়ের ফল ফুটেছে উথালি পাথালি মনে আটা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে নতুন বিয়ের ফুল নতুন ঝিয়ে ফুল বাজলো সখী চুল বিবিয়ানা নতুন গতকালের রাতটা আমাদের দারুণ কেটেছিল। বোনফায়ার আর বারবিকিউ সবাই দারুণ উপভোগ করেছে। আজকে সকালে আমরা বেরিয়ে যাব লাটাগুড়ির উদ্দেশ্যে। সবার ঘরেই গোছগাছ চলছে। তারই ফাঁকে আমি মেয়েকে নিয়ে সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম জঙ্গলের রাস্তায়। আমরা সবাই গোছগাছ সেরে রুম ছেড়ে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। আমাদের গাড়িও এসে হাজির। এবার আবার সব মালপত্র গাড়ির ওপরে বাঁধা হবে, তারপরে আমরা রওনা দিয়ে দেবো লাটাগুড়ির উদ্দেশ্যে। ওখানে একটা ছোট হাতি চমকে দিল একটু। আমরা এটা দিয়ে বেরিয়েছিলাম। দারুণ দারুণ। এই হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প লাটাগুড়িতে। আমাদের আজকের গন্তব্য এই জায়গাটাই। এখান থেকে আরও 1-2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, একদম কোর এরিয়া। যাদের এখানে বুকিং থাকে একমাত্র তারাই এখান দিয়ে ঢোকার অনুমতি পায়। বাকি এখান দিয়ে কোনো বাইক বা প্রাইভেট গাড়ি ঢুকতে দেওয়া হয় না, যদি না নেওড়া জঙ্গল ক্যাম্পে বুকিং থাকে। নেওড়া জঙ্গল ক্যাম্পে পৌঁছে আমাদের ব্যাগপত্র রেখেই আমরা রওনা দিয়েছি নদীতে স্নান করার জন্য। খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই রাস্তায় কিন্তু জন্তু জানোয়ার যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে, তবে দিনের বেলা অতটা সম্ভাবনা থাকে না।
নদীতে জল খুবই কম, খুবই চওড়া নদী, তবে একেবারেই গভীর নয়। এই নদীটার নাম হলো নেওড়া নদী। নিয়ে যাও এই নদীতে দূরে সব লোকাল লোকেরা বড়লি মাছ ধরছে দেখলাম। আমরা সবাই মিলে এখানে স্নান করাটা দারুণ উপভোগ করেছি। জলটা একেবারেই খুব ঠান্ডা নয় আর দারুণ পরিষ্কার। আমরা প্রায় 1 ঘন্টা এখানে স্নান করেছিলাম। স্নান পর্ব সেরে আমরা এই নিচের বাড়িটাতে এসেছিলাম লাঞ্চ সারতে। ওটাই এখানকার ডাইনিং স্পেস। লাঞ্চ সেরে আমি একটু ওয়াচ টাওয়ারে এসেছি। এই প্রপার্টিতে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে সামনের জঙ্গলের খুব সুন্দর শোভা উপভোগ করা যায়। রিসর্টের ম্যানেজার দাদা আমাদের বলছিলেন বর্ষাকালে এখানে থাকা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। প্রায়শই এই ক্যাম্পাসের ভেতর লেপার্ড চলে আসে, যদিও এই পুরো রিসর্টটাই ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘেরা। নেওড়া জঙ্গল ক্যাম্প লাটাগুড়ি একদম জঙ্গলের ভিতর দারুণ সুন্দর একটা আস্তানা। এটা বুকিং করতে গেলে WBFDCর ওয়েবসাইট থেকেই বুকিং করতে হবে, এছাড়া অন্য আর কোনো উপায় নেই। শুধু এটা নয়, আমরা লোলেগাঁওতে যে প্রপার্টিতে ছিলাম সেখানেও বুকিং করার একই প্রসেস। WBFDCর ওয়েবসাইটে ঢুকে বুকিং করতে হবে অ্যাভেলেবিলিটি দেখে। এই জঙ্গল ক্যাম্পে আমরা চারটে বন্ধুর ফ্যামিলি 2000 টাকার ডিলাক্স রুম পেয়েছিলাম। এই রুমগুলো একটু ছোট কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমগুলো ভালোই। আর একদম জঙ্গলের এরিয়ার ভেতর, জঙ্গলের গভীরে জঙ্গলের যে নিস্তব্ধতা, জঙ্গলের যে আওয়াজ, সেটা দারুণভাবে উপভোগ করা যায় এই জায়গায় থাকলে। রাতে দেখি এখন লাইনকে এসে বলছে, এই তুমি আমাকে খেয়ে নেবে? কেন খাচ্ছ আমাকে? আমি তোমাকে আরো ভালো ভালো খাবার এনে দেবো। তখন এবার লায়ন বলল, কোথা থেকে আনবে? আর যদি না আনতে পারো আমি কিন্তু তোমাকেই খেয়ে নেবো। মায়েরা বাচ্চাদের নিয়ে কি সুন্দর এখানে গল্প করছিল, আর সেই সময় বাবারা বাইরে রাজনীতি, খেলা এসব নিয়ে আড্ডা দিচ্ছিল চা খেতে খেতে। এই যে চা খাওয়ার সরঞ্জাম নিয়ে আসছে অঙ্কিতার জয়। এখন বাজে 6:10। আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে। আমরা 4 জন মেম্বার, রিয়া, অঙ্কিত, ত্রিজ্ঞ আর আমি। এই হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা। জয়দীপ আমাদের সি অফ করছে। আবার লাগলো। না না আমি যাচ্ছি না। ভোরবেলার জঙ্গল সাফারি এই প্রথমবার। গতবারে আমরা জঙ্গল সাফারি করেছিলাম দুপুরে। এবারে আমাদের সঙ্গে গাইড হিসাবে যিনি ছিলেন তিনি একেবারেই ইনঅ্যাক্টিভ। আমি ওনার নাম বলছি না বা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি না, কিন্তু উনি কোনো রকমভাবেই ওনার মধ্যে কোনো এন্থু ছিল না। গতবারে আমাদের জঙ্গল সাফারিতে যিনি গাইড হয়েছিলেন সেই কমলদাকে এবারে আমরা খুব মিস করেছি। তবে জঙ্গল সাফারি চলাকালীন কমলদার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। আমাদের ঠিক আগেই যে জিপটা ছিল সেই জিপের গাইড হিসাবে ছিলেন কমলদা। সেই জন্য একটু আফসোসও লাগছিল যে কমলদাকে যদি একটু আগের রাতে ফোন করে নিতাম তাহলে হয়তো এবারেও কমলদাকেই আমরা গাইড হিসাবে পেতাম। এই যে আমাদের সামনের জিপে কমলদা চলেছে। এই বাঁদিকে সবুজ প্যান্ট পরে আর কালো জ্যাকেট পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি কমলদা।
সকাল 6টায় শুরু করে একটা ময়ূর আর একটা বাঁদর বাদে আর কিছুর দেখা মেলেনি। তো আমরা ভেবেছিলাম আর হয়তো কিছু দেখা পাবো না, তবে একটা হাতির দেখা পেয়ে গেছি। হাতিটা একাই আছে, একটা গাছের ডাল নিয়ে ভাঙার চেষ্টা করছে। চলে যাবে গো, তোর পেছন পেছন যাবো তো আমরা, আর তাড়া করলে পালাবো। নেবে আমরা যাবো, দেখবো সামনে থেকে। আরে সামনে থেকে না দেখলে কি করে হবে? চলুন দাদা, চলুন। কত দূরে দাঁড়ালে হবে? এবার চলে যাওয়াই ভালো। দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না। যাচ্ছি যাচ্ছি, বার হচ্ছে। বাবা আমাদের দিকেই আসছে। তোদেরকেও দেখাচ্ছি। চলুন দাদা। যাওয়া যাবে না, ফট করে ঘুরে নেবে না। দারুণ দারুণ। আমাদের ট্রিপের এই ভিডিওটা এই জঙ্গলেই শেষ করতে চাই। আজকেই আমাদের ট্রিপের শেষ দিন। আজকে সকাল 10টায় জয়, রিমা আর তানিশি বেরিয়ে যাবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে, আর বিকেল 4টের সময় আমরা বাকি 3টে ফ্যামিলি রওনা দেব নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে হাওড়া স্টেশন। এই ট্রিপটা আমরা দারুণ উপভোগ করলাম। আশা করি আসছে বছরও এরকম কোনো সুন্দর গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেব। এই ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমারটা কই?